দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে আছে একজন অতিথি যার সাথে আমরা কথা বলবো আজকের নির্ধারিত বিষয় নিয়ে। তবে তার আগে জানাতে চাই, জনগণের অর্থ, জনগণের সম্পদ যেখানে গচ্ছিত থাকে সেখানে থাকে অনেক দায়বদ্ধতা, অনেক দায়িত্ববোধের সাথে জনগণের এই সম্পদ এবং জনগণের এই অর্থের দেখভাল করার দায়িত্ব থাকে ব্যাংকগুলোর। সেই ব্যাংকগুলো নিয়ে আসলে আমরা নানান সময় নানান জটিলতার মুখোমুখি হই। অনেক সময় আমরা দেখি যে ব্যাংকের জটিলতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে জনগণের আমানত, আর সেই আমানতকে কিভাবে আসলে রক্ষা করছে ব্যাংকগুলো, এই বিষয়ে নানান প্রশ্ন আমাদের মনে নানান সময় আসে। আশা করছি আজকের নির্ধারিত বিষয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, আজ আমাদের সাথে নির্ধারিত বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অগ্রণী ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আজ আমরা অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করব, তবে তার আগে দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি অগ্রণী ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদনে। সময়ে সময়ে রাজনৈতিক অস্থিরতা ও নানা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির কারণে বারংবার বাংলাদেশের হোঁচট খাওয়া অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সবচেয়ে বেশি অনবদ্য ভূমিকা রাখে এদেশের রেমিটেন্স যোদ্ধারা। এই রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা জীবন ও জীবিকার প্রয়োজনে প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মাতৃভূমি, জন্মভূমি ছেড়ে পাড়ি জমায় বিদেশের মাটিতে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে অনবদ্য ভূমিকা রাখছেন। অথচ এই প্রবাসীদের বিদেশ যাওয়া শুরু থেকে দেশের মাটিতে ফিরে আসা পর্যন্ত তাদের জীবনের নানা দুর্বিষহ ও নাটকীয় ঘটনা যেন রূপকথার গল্পকেও হার মানায়। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যার সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও অনেকে মনে করছেন প্রায় 3 কোটিরও বেশি বাংলাদেশি বর্তমানে প্রবাসে জীবনযাপন করছেন, যাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের দুর্বল অর্থনীতিকে লৌহ ইস্পাতের মতন শক্ত ও মজবুত করে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে। বাংলাদেশের শ্রমবাজারের অধিকাংশ শ্রম বিক্রি হচ্ছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতন রাষ্ট্রগুলোতে। আর এইসব রাষ্ট্রগুলো থেকে শ্রমিকেরা বৈধভাবে বাংলাদেশ টাকা পাঠানোর ক্ষেত্রে তাদের নানা রকমের হয়রানি, ভোগান্তি ও বিড়ম্বনার শিকার হতে হয়, যার মাধ্যমে শ্রমিকেরা সহজেই বেছে নেয় হুন্ডির মতন অবৈধ পথে দেশে টাকা পাঠানো। এই সুযোগে অসাধু, অবৈধ, কালোবাজারি ব্যবসায়ীরা দেশের শত শত কোটি টাকা বিদেশে প্রতিনিয়ত পাচার করে যাচ্ছে লোকচক্ষুর আড়ালে। একজন শ্রমিক মনে করছে তার পরিশ্রমের টাকা তার প্রিয়জনের কাছে যথাসময়ে পৌঁছে যাচ্ছে, কিন্তু এই শুভঙ্করের ফাঁকির মাধ্যমে সেই শ্রমিক হয়তোবা জানতে পারছে না মূলত হুন্ডির মাধ্যমে তার টাকা পাঠানোর ফলে দেশের দুর্নীতিবাজ, কালোবাজারি, অসৎ লোকের অবৈধ উপার্জনের শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের জন্য রেমিটেন্স যোদ্ধারা হার না মানা খাটুনি আর পরিশ্রম করে যাচ্ছেন, আর তার ফসল চলে যাচ্ছে অন্যের ঘরে। বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠানোর নানা পথ থাকার পরেও কেন হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে, এ বিষয়ে সরজমিনে প্রতিবেদন তুলে ধরতে নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির একটি প্রতিনিধি দল ছুটে যায় সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে। মালয়েশিয়া এয়ারপোর্টে নেমেই শৈল্পিক সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় আমাদের। ছবির মতো সাজানো গোছানো একটি রাষ্ট্র, ভাবতে অবাক লাগে। যদি ইতিহাসের পাতা খুলে ধরি তাহলে দেখা যায় মাত্র কয়েক দশক আগেও মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নাজুক। শুধুমাত্র নীতি, আদর্শ আর দেশপ্রেমের চেতনাকে অবলম্বন করে দুর্নীতিকে বিদায় জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মালয়েশিয়া আজ পৃথিবীর মধ্যে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। আধুনিক স্থাপত্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থায় মালয়েশিয়াকে একটি ভিন্ন মাত্রা বিশ্ব দরবারে এনে দিয়েছে। কিন্তু স্বপ্নের মালয়েশিয়াতে আমাদের অনেক বাংলাদেশি ভাই রয়েছেন যারা দালালের খপ্পরে পড়ে অবৈধ প্রবাসী হিসেবে এখনও মানবেতর জীবন যাপন করছেন। আমি আমার ঘাম বিক্রি করতে প্রবাস যাচ্ছি, তাও আবার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে।
লক্ষ লক্ষ টাকা গুনতে হচ্ছে আমাকে। অবৈধ সিন্ডিকেট আর দালালদের কাছে মালয়েশিয়ার প্রবাসীরা জিম্মি হয়ে আছে রীতিমতো। এছাড়াও আমাদের কষ্টের টাকা আমি বাংলাদেশে পাঠাবো, তার জন্য নেই কোনো সুব্যবস্থা। সপ্তাহে একদিন মাত্র ছুটি। ব্যাংকের শাখাগুলোতে লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা পাঠানোর বিড়ম্বনা প্রবাসী শ্রমিকদের মাঝে যেন যন্ত্রণাদায়ক এক অধ্যায়। এই বিড়ম্বনা এড়াতে অনেক প্রবাসী বেছে নেয় হুন্ডির মতো অবৈধ পথ। শুধু মালয়েশিয়া নয়, সিঙ্গাপুরেও প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে একই ধরনের বিড়ম্বনার চিত্র। বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বৈধ উপায়ে সরকারিভাবে তেমন কোনো সুব্যবস্থা না থাকলেও রয়েছে বেশ কিছু মানি এক্সচেঞ্জ এজেন্সি ও হাতে গোনা কয়েকটি ব্যাংকের শাখা। মানি এক্সচেঞ্জ এজেন্সিগুলোর স্বচ্ছতা ও কার্যক্রম নিয়ে রয়েছে অনেকের মনে নানা প্রশ্ন। মানি এক্সচেঞ্জ এজেন্সিগুলোর কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে যতই প্রশ্ন থাক না কেন, প্রবাসীদের বা রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য, এমনকি প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর পথকে আরও সহজ করার জন্য অগ্রণী ব্যাংক পিএলসির বেশ কিছু কার্যক্রম নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি প্রতিনিধি দলের চোখে পড়ে। জানা যায়, অগ্রণী ব্যাংক পিএলসি প্রবাসী গ্রাহকদের সেবায় নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে। মালয়েশিয়া সিঙ্গাপুরের প্রবাসীরা এখন অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই দেশের প্রিয়জন বা আপনজনের কাছে ঝামেলা ছাড়া ঘরে বসেই টাকা পাঠাতে পারেন। না, আমি অগ্রণী ব্যাংকের টাকা সার্ভিসে আমার কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত। আমার 2টা এবিএস আছে, কোনো সমস্যা হয় নাই। শুধু তাই নয়, অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে টাকা পাঠালে প্রবাসীরা 2.5% বোনাস পাচ্ছেন। অগ্রণী ব্যাংকের সেবায় মুগ্ধ হয়ে প্রবাসীরা দিন দিন আকৃষ্ট হচ্ছেন। অগ্রণী ব্যাংকের মাধ্যমে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে। হুন্ডির বা অবৈধ চ্যানেলে যে টাকাটা যায় সেটা আসলে একটা কারণ না, অনেকগুলো কারণ আছে। যেমন অনেকে দেখা যাচ্ছে যে তার কাগজপত্র নাই, সে অবৈধ, সে তো চাইলেও বৈধ পথে টাকা পাঠাতে পারবে না। এরপরে আরেকটা হচ্ছে যে আপনার অনেকে রেটের একটা বিষয় থাকে। প্রচলিত আমাদের যে ব্যাংকিং রেট, সেটার সাথে যদি অপ্রচলিত যে পথে যে টাকাটা পাঠায় তার যদি রেটের যে ডিফারেন্সটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন সেটা ওই লোকজন অনেক সময় অপ্রচলিত পথটাকে বেছে নেয় একটু বেশি পাওয়ার জন্য। তো আসার কথা হচ্ছে যে গত 3-4 মাস 5 মাস যাবৎ হুন্ডির চেয়ে বৈধ পথে টাকা পাঠানোর পরিমাণটা অনেক বেড়েছে। অগ্রণী ব্যাংকের সিঙ্গাপুর শাখার সেবা ও কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রবাসী গ্রাহকেরা জানালেন তাদের সন্তুষ্টির কথা। আমি অলমোস্ট 13 বছর হয়ে গেছে সিঙ্গাপুরে আছি, আর আসার পর থেকেই আমি অগ্রণী ব্যাংকের সাথে আর কি আছি। তো রেডি ক্যাশ একটা সিস্টেম আছে, মাত্র আমি টাকা পাঠাইছি, এখন চলে যাবে দেশে, এখন উঠাইতে পারবে। সিস্টেমটা খুব ভালো আর কি, অন্যান্য ব্যাংকের থেকে আর কি। অগ্রণী ব্যাংকের গ্রাহকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং বাংলাদেশের প্রবাসীদের রেমিটেন্স আরও বৃদ্ধির লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি নানা রকম পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে অগ্রণী ব্যাংক পিএলসি সিঙ্গাপুর শাখার সিও বলেন, আমাদের অলরেডি একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে অগ্রণী রেমিট অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক 24 ঘন্টায় বাংলাদেশে টাকা পাঠাতে পারে এবং আমাদের বৈধ বিকাশ আমাদের এক্সচেঞ্জ হাউসে চালু রয়েছে। গ্রাহক বৈধ বিকাশের মাধ্যমে ইনস্ট্যান্টলি তারা ট্রানজ্যাকশন করতে পারে এবং গ্রাহক ওই এন্ড থেকে সঙ্গে সঙ্গে তার বিকাশ ওয়ালেটে টাকা পায়। এবং সিঙ্গাপুরে আবার অবৈধ বিকাশও চালু আছে এই মোস্তফা সেন্টারের আশেপাশে। তো আমরা বৈধ বিকাশটা চালু রেখেছি যেন গ্রাহক প্রপার চ্যানেলে, লিগ্যাল চ্যানেলে তার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেন দেশে পাঠাতে পারে। সিঙ্গাপুর মালয়েশিয়াতে অগ্রণী ব্যাংকের মতন আরও বেশ কয়েকটি ব্যাংকের শাখা এবং মানি এক্সচেঞ্জ এজেন্সির কাজ লক্ষ্য করা গেলে অগ্রণী ব্যাংক পিএলসির গ্রাহক সেবার ব্যাপারে বেশ কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্রুত সময়ের মধ্যে একজন প্রবাসী টাকা তার প্রিয়জনের কাছে হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা, গ্রাহকের আমানত সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রাহকের মাঝে দেশপ্রেমের চেতনা উজ্জীবিত করা। সর্বোপরি তাদেরকে ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে দেশের টাকা পাঠানোর ব্যাপারে উৎসাহিত করা।
অগ্রণী ব্যাংক পিএলসি বর্তমানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অগ্রণী ব্যাংক সম্পর্কে বলতে গেলে বলতে হয় 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পর বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত সকল ব্যাংককে জাতীয়করণের আওতায় আনা হয়। এই প্রেক্ষিতে ব্যাংকটি 1972 সালের 26শে মার্চ এক অধ্যাদেশের মধ্য দিয়ে সাবেক হাবিব ব্যাংক লিমিটেড ও সাবেক কমার্স ব্যাংক লিমিটেডের বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত শাখা এবং সমুদয় দায় ও সম্পদ সমন্বয়ে অগ্রণী ব্যাংক একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্বে ও পরিচালনায় অগ্রণী ব্যাংক পিএলসি শুধুমাত্র বিদেশের মাটিতেই নয়, বাংলাদেশেও তার যথেষ্ট সফলতার স্বাক্ষর রাখছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে গ্রাহকদের মাঝে চরম আস্থাহীনতা সৃষ্টি হলেও অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্বের কারণে অগ্রণী ব্যাংক গ্রাহকদের মাঝে আস্থা অক্ষুণ্ণ রেখেছে। এমনকি ব্যাংকিং দুরবস্থার মাঝেও অগ্রণী ব্যাংক পিএলসি তার ক্যাশ ফ্লো স্বাভাবিক রেখেছে। তাই অগ্রণী ব্যাংক পিএলসি বর্তমানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। তাই অনেকে মনে করছেন অগ্রণী ব্যাংক পিএলসির মতন বিদেশের মাটিতেও প্রবাসী গ্রাহকদের মাঝে সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলোর শাখা প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং হুন্ডির মাধ্যমে টাকা পাচারের উপর সরকারের নজরদারি আরও বাড়াতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্স বিশাল একটি ভূমিকা রাখতে পারবে বলে অনেকে মনে করে। দর্শক, দেখে এলাম অগ্রণী ব্যাংক পিএলসির উপর নির্মিত বিশেষ একটি প্রতিবেদন। চলুন কথা বলা যাক আজকের নির্ধারিত বিষয়। আমাদের আজকের এই আয়োজনে আমরা চাইবো অগ্রণী ব্যাংক নিয়ে অনেক কিছু জানতে এবং সেই সাথে যে সকল প্রশ্ন বা সীমাবদ্ধতা এবং জটিলতা নিয়ে নানান সময়ে আমরা আসলে বিভিন্ন বিভ্রান্তিতে পড়ি, সেই বিষয়গুলো আজকে আমরা সমাধান করতে পারবো আমাদের আলোচনার মধ্য দিয়ে। অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এবং বর্তমান সময়ে অগ্রণী ব্যাংকের অবস্থান কি, কতগুলো শাখা উপশাখা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। Agrani Bank actually immediate after the liberation of Bangladesh, এটা 1971-এর পরে 1972-তে বাংলাদেশ ন্যাশনালাইজেশন অর্ডারের আওতায় তখনকার দি দেন হাবিব ব্যাংক লিমিটেড এবং কমার্স ব্যাংক লিমিটেড এই দুটো মিলে অগ্রণী ব্যাংক নামকরণ করা হয় এবং সেভাবে তখন থেকে এটা সেবা দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের কাছে। এরপরে 2007 সালে এটাকে কিন্তু লিমিটেড লায়াবিলিটি কোম্পানি করা হয়। এটা আগে ছিল সরকারি ব্যাংক, 100% ওন্ড বাই গভর্নমেন্ট এবং সেখানে কোনো শেয়ার হোল্ডিং 100% গভর্নমেন্টের ছিল, কিন্তু লিমিটেড লায়াবিলিটি কোম্পানি 2007-এ এটা নামকরণ তখন অগ্রণী ব্যাংক লিমিটেড হয়। কিন্তু এখানেও সরকারের 100% ওনারশিপ ছিল, পাবলিক শেয়ার হোল্ডিংয়ের যায়নি, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটং এক্সচেঞ্জ শেয়ার বেচা কেনা এটা আর হতো না। লাস্ট যেটা হয়েছে 2019 সালে এটা পিএলসিতে কনভার্ট করা হয়েছে। পিএলসি সেটাও পাবলিক লিমিটেড লায়াবিলিটি কোম্পানি পিএলসি, আগে শুধু লিমিটেড বলা হতো, এটার পরে নামকরণ করা হয়েছে। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে একটু যেতে চাই। আমাদের অর্থনীতির অনেক বড় অংশ আসলে আমাদের বিদেশের প্রবাসী ভাইদের কাছ থেকে আসে রেমিটেন্স হিসেবে। সে টাকাটা অনেক সময় তারা নানান জটিলতাকে এড়ানোর জন্য তারা হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে বা অবৈধ পথে পাঠাচ্ছে। এই সমস্যাটা সমাধানের জন্য বা হুন্ডি ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমরা কি করতে পারি এবং সেই সাথে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে অগ্রণী ব্যাংক কতটা গুরুত্বের সাথে দেখে থাকে, এই বিষয়টি একটু জানার আছে। রেমিটেন্স এই একটা সাইডে আমি বলবো উই আর লিডিং, ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক। আমরা টোটাল 62 ব্যাংকসের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড পজিশন প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে। প্রথম পজিশনে আছে ইসলামী ব্যাংক, তারপরেই আমরা আছি। স্টেট ওন ব্যাংকের মধ্যে উই আর অন দ্য টপ। 8টা স্টেট ওন ব্যাংক আছে, তাদের মধ্যে আমরা টপ।
অনেক সময় সোনালী ব্যাংক আগায় আসে, কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি এটা, এবং ধরে রাখবো আশা করি। আমাদের এটার জন্য আমরা এনকারেজ করি কি, আমাদের ইমিডিয়েট পেমেন্ট সিস্টেমটা, যেখান থেকে যে রেমিটেন্স করে আমাদের রিয়েল টাইম সেটেলমেন্টের চেষ্টা করি। উইদিন হাফ অ্যান আওয়ার সে টাকাটা তার কাছে পৌঁছে, গ্রামে গঞ্জে যেখানেই যায়। এটা কিন্তু ডিলে করা হয় না। এইটার জন্য আমাদের আমাদের মালয়েশিয়ায় অফিস আছে, আমি বলেছি 6টা ব্রাঞ্চ আছে, সিঙ্গাপুরে আমাদের 5টা ব্রাঞ্চ আছে, প্লাস আমাদের অন্যান্য যারা অফশোর ব্যাংকিংয়ের মারফতে বা আমাদের যে করেসপন্ডেন্ট ব্যাংক আছে, রেমিটেন্স হাউসেস আছে, সেখানে প্রায় 88 রেমিটেন্স হাউসের সঙ্গে আমাদের ট্রানজ্যাকশন আছে, যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মিডল ইস্ট প্রত্যেক জায়গা থেকে তারা সাহায্য করে। যেহেতু আমাদের সার্ভিস খুবই ভালো, রেটটাও আমরা ভালো দিতে পারছি, এবং কমিশন আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট, সেই জন্য আমাদের রেমিটেন্স এই টপ র্যাঙ্কে স্টেটনের মধ্যে আমরা যে টপ পজিশন ধরে রাখতে পেরেছি, এটাই হলো কারণ। এটা ধরে রাখবো, আমাদের বিশ্বাস, আমাদের ম্যানেজমেন্ট টিম এটার দিকে সজাগ দৃষ্টি রেখেছে। সরকার কিন্তু এটা রেমিটেন্সের জন্য প্রায় 2.5% ইনসেন্টিভ দেয়, যারা অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাচ্ছে ইনসেন্টিভ পাচ্ছে তারা। এই সঙ্গে কিন্তু রেমিটার যারা, তারা চায় এয়ারপোর্ট ফ্যাসিলিটিস, তারা চায় একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, তাদের এখানে কিভাবে হাউজিং হয়, তা বাচ্চাদের স্কুলিং হয়, এগুলির জন্য তারা সাহায্য চায়। আমি যেহেতু সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আমাদের অফিসে যেতে হয় বছরে 2বার, সেই জন্য ওদের কাছ থেকে খবর নিয়েছি আমরা স্পষ্টভাবে। তারা এইসব ফ্যাসিলিটিসগুলি সরকারের কাছ থেকে চায়, এবং সরকার কিন্তু এদিকে সজাগ দৃষ্টি রেখেছে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে এগুলি থেকে অনেক উন্নতি হবে। আমাদের ব্যাংকিং খাতের যে মন্দা অবস্থা যাচ্ছে বা দুর্নীতিগ্রস্ত অবস্থায় পড়ে গেছে অনেক ব্যাংক, সেখান থেকে উত্তরণের আসলে পথ কি, এবং সেই সাথে ব্যাংকের যারা ঋণ খেলাপি আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইনের কোনো সংশোধন প্রয়োজন আছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনি কী ভাববেন? ইটস অলসো ওয়ান অফ দ্য টপ কোয়েশ্চেন, সবার জানতে চাই কীভাবে এটাকে কমানো যায়। এটার ব্যাপারে অনেক কিছু কনসিডারেশন থাকতে হবে। খালি এখানে যে বললাম ব্যাংকের বোর্ড বা ব্যাংকের ম্যানেজমেন্ট বা কাস্টমার, এইটা না, রেগুলেটরি অথরিটিকে অনেক জায়গায় ইজি হতে হবে। তারপর আমি চাইবো পলিটিক্যাল কোনো রকম ইন্টারফারেন্স যাতে না থাকে, কোনো রকম যাতে তারা প্রেশার ক্রিয়েট না করে, সেদিকে একটা দৃষ্টি দিতে হবে যেই গভর্নমেন্টই আসবে তাদের। আমি বিশ্বাস করি এটা কমতে বাধ্য। আমরা যেভাবে এখন করেছি, এই যে আমার যারা ডিফল্ট কাস্টমার, আমি যখন তাদের বললাম যে তোমাদের মিনিমাম ডাউন পেমেন্ট দাও, মিনিমাম কমপ্লায়েন্স হলেই আমি বাংলাদেশ ব্যাংকে বোর্ড থেকে রিকমেন্ড করে বাংলাদেশ ব্যাংকে পাঠাবো, উইল গেট দ্য এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, অ্যান্ড উই ক্যান রিনিউ ইয়ার কার্ড, মানে লিমিট যেটা থাকবে তাদের সেটা রিনিউয়াল দেওয়া যায়, নবায়ন করতে পারবো, ফ্যাসিলিটিস দেওয়া যাবে। এইটাতে কিন্তু তারা অনেকে খুব খুশি হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমি দেখি যে রেস্ট্রিকশন চলে আসতেছে, যে না এটা করতে হবে। রিজিডভাবে থাকলে কিন্তু এই হাজার হাজার কোটি টাকা যারা লায়াবিলিটি, সেগুলি কিন্তু কোনোভাবে আমরা সলভ করতে পারবো না, তাদের ব্যবসা করতে দিতে হবে। আমরা দেখেছি বড় বড় কাস্টমার, সাপোজ আমি নাম করে বলি 2-1টা, যেহেতু পেপারও দেখেছি, বসুন্ধরা, ওরিয়ন, মেঘনার দেখতেছি, এটা কিন্তু বড় বড় কাস্টমার, তাদের দরকার একটু সাপোর্ট, নট বিগ সাপোর্ট। তারা কিন্তু অলরেডি ওয়ান দ্য টপ কাস্টমার অফ বাংলাদেশ হয়ে গেছে, মানে 5,000 কোটি টাকা পর্যন্ত তাদের দায় দেনা আছে, কিন্তু তারা এইখানেই আছে, তারা কিন্তু বাইরে যায় নাই। বাইরে যারা চলে গেছে এস আলম, বাইরে চলে গেছে বেক্সিমকো, বাইরে চলে গেছে সামিট, এরা চলে গেছে বাইরে, কিন্তু এরা তো আছে। এদের যদি একটু সাপোর্ট দেওয়া যায়, এদের যদি একটু মানে ইজি করে দেওয়া যায়, তাহলে তো ব্যবসা করে আমি এই পেমেন্টগুলি পেতে পারি। এইটা আমি দৃঢ় বিশ্বাস। আমি দেখেছি তারা এগিয়ে এসেছে। এই 6-7 মাসে
ক্যাশ রিকভারি করেছে অগ্রণী প্রায় 250 কোটি টাকা। ইট ইজ নট ইজি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য, সবাই আশ্চর্য হয়ে গেছে কীভাবে এত টাকা আমরা পেলাম। বড় বড় কাস্টমাররা এগিয়ে এসেছে এবং পেমেন্ট করতেছে তারা। সুতরাং এটা ছোটরা তো আছেই, ছোটরা তো দিচ্ছি, ছোটদের উপরে চাপ বেশি পড়ে, তাদের হয়তো জেলে টেলে চলে, কিন্তু বড়রা তো আর যাচ্ছে না, তারা সামহাও ইনফ্লুয়েন্স কাটায় থেকে যায়। কিন্তু তারা যদি এগিয়ে আসে, পেমেন্ট করা শুরু করে, স্বেচ্ছাকৃত ঋণী হিসেবে ঋণ খেলাফে না বসে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমরা বিশ্বাস করি যে হৃদ্যতার দেশ বাংলাদেশ, এবং এই হৃদ্যতার বন্ধনে আসলে আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, হতে পারে সেটা বড় প্রতিষ্ঠান বা ছোট প্রতিষ্ঠান বা যে কোনো বড় স্থানের ব্যক্তি বা ছোট জায়গায় কর্মরত কোনো ব্যক্তি, সবখানেই বোধহয় আমাদের সহায়তা বা সহযোগিতাপূর্ণ মনোভাব এই সমস্যাগুলো সমাধান করতে পারে। সৈয়দ বখতিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবার জন্য। ধন্যবাদ ভাই তোমাকেও এবং চ্যানেল আইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে।